ওকে, থ্যাংক ইউ মনীষা। সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন গত ক্লাসে বা আমি বলেছিলাম যে সিগন্যাল সম্পর্কে কি, সিগন্যালের ডেফিনেশন, হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই সেটা মনে আছে। সিগন্যালের ডেফিনেশন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সিগন্যালটা কি, অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা তোমার ভিতরে না ঢোকে তাহলে পরবর্তীতে এই আলোচনা করাটা খুব কঠিন হবে। হুম। তাহলে সিদ্দিক বলো তো, সিদ্দিক গত ক্লাসে ছিলে নাকি? না স্যার, আমি গত ক্লাসটা করতে পারিনি স্যার। বলো নাই? তাহলে গত ক্লাসে ছিল এমন একজন বলো যে সিগন্যাল কি, গত ক্লাসে কি আলোচনা করেছিলাম। আমি কিন্তু গত ক্লাসে বেশি কথা বলি নাই, শুধু সিগন্যাল নিয়েই কথা বলেছিলাম। কারণ ওইটা তোমরা ক্লিয়ার হয়েছে নাকি? খুব সহজে যদি কেউ বলো সিগন্যালটা কি। সিগন্যাল হচ্ছে টাইমের সাপেক্ষে ইনফরমেশন যে চেঞ্জ হয় সেটাকে সিগন্যাল বলে। টাইমের সাপেক্ষে ইনফরমেশনের চেঞ্জ। মানে ইনফরমেশনের যে ইনফরমেশন যে মানে ফ্লো হয় সেই, হুম। হ্যাঁ হ্যাঁ সেটা। মানে বিভিন্ন প্যারামিটারের সাহায্যে মানে সিগন্যাল মেনলি একটা ফাংশন যেটা বিভিন্ন প্যারামিটার যেমন হচ্ছে স্যার ডিস্টেন্স, তারপর টেম্পারেচার, টাইমের সাপেক্ষে যে ইনফরমেশন গুলো আছে ওগুলো আহ, মানে ক্যারি করে। সিগন্যাল হলো কি বললাম, বলেছিলাম যে সেট অফ ডেটা, a set of data or a set of physical quantity, physical quantity টা আসলে ডেটা, তাই তো? জি স্যার। ফিজিক্যাল কোয়ান্টিটি কে আমরা ডেটা বলতে পারি। তো সিগন্যাল হলো এই সেট অফ ডেটা যার মধ্যে ইনফরমেশন থাকে, এটা হলো সিগন্যাল। এবং এটি একটা ফাংশন। ফাংশন মানে হলো এর ইনপুট থাকে এবং আউটপুট থাকে। আউটপুট ডিপেন্ডস অন ইনপুট। আচ্ছা, এরপরের স্লাইডে, এখানে যে স্লাইড একটা একটা কিন্তু সাইন ওয়েভ দেখানো আছে। আমি কতদিন বলেছিলাম সাইন ওয়েভ মানে হলো সাইন ওমেগা টি, ফাংশন অফ এফ, ফাংশন অফ টি, মানে এটা হলো সিগন্যাল। ফাংশন অফ টি হলো সিগন্যাল। এবং এটা এর ইনপুটটা হলো সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি। ওমেগা মানে হলো 2 পাই এফ, আর টি, টি মানে সাইন 2 পাই এফ টি। এখানে এফ হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি আমরা জানবো, আমরা জানি সবাই। আর মূলত এখানে ভেরিয়েবল হলো টি, টাইমের সাপেক্ষে একটা এই সাইন ওমেগা টি, এর এটা এটা একটা মান কিন্তু আছে। যদি টি, মনে করে এফ যদি 1 হয়, টি যদি 1 হয়, আর 2 পাই তো কনস্ট্যান্ট, তাহলে 2 পাই ইন্টু 1 এটার জন্য কিন্তু একটা মান পাওয়া যাবে, ফাংশন অফ টি এর একটা মান আসবে। পরবর্তীতে যদি টি এর মান পরিবর্তন করি, টি এর মান যদি 2 হয়, তারপরে ওই ফাংশন অফ টি এর আর একটা মান পাওয়া আসবে। এভাবে কন্টিনিউয়াস যদি টি এর মান পরিবর্তন করতে থাকি, তাহলে ফাংশন অফ টি এই মানটার একটা পরিবর্তন আসবে। এবং প্রতিবার একটা করে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বা একটা ভ্যালু পাবো আমরা। টি এর মান পরিবর্তনের সাপেক্ষে আমরা একটা করে ভ্যালু পেতে থাকবো। তো এই যে সেট অফ ডেটা আমরা পাবো এখান থেকে, সেটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে এই যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফিগারের মতো দেখা যাবে। গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট মানে হলো ওই আমরা, তোমরা তো ইয়ে করছো না গ্রাফ পেপারে, গ্রাফ পেপারে একটা ভ্যালু যদি বসাও এবং সেই ভ্যালুকে যদি কানেকশন দিয়ে দাও, মানে প্রত্যেকটা ভ্যালুর সাথে যদি ইন্টার ইন্টার কানেকশন স্টাবলিশ করো, তাহলে তাহলে হলো এই এরকম একটা সাইন ওয়েভ চলে আসবে। এবং এইটাকে আমরা বলতেছি সিগন্যাল।
এটা আমরা সিগন্যালের রিপ্রেজেন্টেশন দেখতেছি। অ্যাকচুয়ালি এর ভিতরে যে সেট অফ ডেটা আমরা পেলাম ওই টি এর মান পরিবর্তন করে করে সেটাই হলো আমাদের ডেটা বা সেটাই হলো আমাদের সিগন্যাল। পরের স্লাইডে আসুন। এটা মানে আলোচনা করা হয়েছিল ফাংশনটা কি তোমরা জানো এখানে। হ্যাঁ, এটাও মনে হয় কথা বলা হয়েছিল না, এক্সাম্পল অফ সিগন্যাল। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল ওভার অ্যানালগ সিগন্যাল প্রসেসিং, এটা তোমাদের পড়তে বলেছিলাম, এটা খুব সহজ, এটা মনে হয় তোমরা পড়েছো, এটা পড়ে নিও। হ্যাঁ, এইখানে আসো। হ্যাঁ, এটা 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 বলা দরকার। সিগন্যাল বেসিক্যালি টু টাইপস, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর হলো ডিসক্রিট টাইম সিগন্যাল। কন্টিনিউয়াস টাইম এবং ডিসক্রিট টাইম, এই কন্টিনিউয়াস টাইম ডিসক্রিট টাইম সম্পর্কে তোমার ধারণা আছে নিশ্চয়ই। কন্টিনিউয়াস টাইম বলতে কি বোঝো, কেউ একজন বলবে? সাইনের মতো মানে আপ ডাউন এটা সমান থাকবে, সাইন ওয়েভের মতো হবে সিগন্যালটা। আর ডিসক্রিট যেটা হবে সেটা হচ্ছে 0 অথবা 1, মানে ডিস্টিংক্ট ওয়েতে যাবে। হ্যাঁ, কন্টিনিউয়াস টাইম বলতে যে টাইমের একটা টাইম এবং পরের টাইম এর মাঝখানে কোনো গ্যাপ নাই, অলওয়েজ অলওয়েজ একটা ব্যাপার থাকে না, মানে সব সময়। স্যার, ফর এক্সাম্পল আমরা বলেছিলাম যে কি অ্যানালগ। সিগন্যাল হলো সেট অফ ডেটা বা ভেরিয়েশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই তো? স্যার, তো এই ফিজিক্যাল কোয়ান্টিটি যে ভেরিয়েশনটার কিসের সাপেক্ষে? টাইমের সাপেক্ষে যদি আমরা কনসিডার করি, তাহলে প্রথম সেকেন্ডে একটা ডেটা পাওয়া যাবে, দ্বিতীয় সেকেন্ডে আর ডেটা পাওয়া যাবে, তৃতীয় সেকেন্ডে আর ডেটা পাওয়া যাবে। এভাবে প্রত্যেকটা সেকেন্ডে যদি আমরা রেকর্ড করি ডেটা, তাহলে প্রত্যেকটা সেকেন্ডের এগেনস্টে একটা করে ডেটা পাওয়া যাবে। এবং এটা যদি আমাদের 60 সেকেন্ড বা 1 মিনিটের একটা ডেটা হয়, তাহলে আমরা 60টা, প্রতি সেকেন্ডে একটা করে দিলে 60টা ডেটা পাবো, বা এর সেট অফ ডেটা হবে, যেটার নাম্বার অফ ডেটা হবে 60। এখন কন্টিনিউয়াস টাইম কি? আমরা বলেছি কি যে একটা সেকেন্ড এর পরের সেকেন্ড এর পরের সেকেন্ড এর পরের সেকেন্ড, এটা কি আসলে কন্টিনিউয়াস টাইম হচ্ছে কিনা, এটাকে আমরা কন্টিনিউয়াস টাইম বলবো কিনা, কেউ একজন বলো। স্যার, হ্যাঁ বলো। কন্টিনিউয়াস হওয়ার কথা, কারণ হচ্ছে পার সেকেন্ড করে এটা পার সেকেন্ড করে যাচ্ছে না, সময়ের সাথে ইনফরমেশন ফ্লো হচ্ছে। হুম, মানে প্রতি সেকেন্ডের এগেনস্টে আমরা রেকর্ড করতেছি ডেটা। জি স্যার, এবং এটা সমান থাকতেছে পিক ভ্যালু গুলো। হ্যাঁ, পিক ভ্যালুগুলো সমান থাকছে মানে? ও সরি, না, এখানে কোন সেকেন্ডে ডেটা কি কি আসবে সেটা তো আমরা জানি না। আমরা প্রতি সেকেন্ডেই ডেটাকে রেকর্ড করতে যদি করি, জি স্যার, সেটা হতে পারে, সে ডেটা কম বেশি হতে পারে, মান ভ্যালু, ফিজিক্যাল কোয়ান্টিটি বা ডেটা এর ভ্যালু কখনো বেশি, কখনো কম, কখনো নেগেটিভ, কখনো পজিটিভ, কখনো জিরো, এরকম আপ ডাউন থাকবে। হ্যাঁ, কিন্তু আমার আলোচনার বিষয় হলো কন্টিনিউয়াস টাইম আর ডিসক্রিট টাইম, এই টার্ম দুটো তোমাদের জানতে হবে। কন্টিনিউয়াস টাইম বলতে বোঝানো হয় যে দুইটা টাইমের মাঝখানে কোনো গ্যাপ থাকে না, যদি না থাকে। যেমন প্রথম সেকেন্ডে একটা রেকর্ড করলাম ডেটা, দ্বিতীয় সেকেন্ডে ডেটা রেকর্ড করলাম, এখন প্রথম সেকেন্ড রেকর্ড হলো, দ্বিতীয় সেকেন্ড রেকর্ড হলো, এই মাঝখানে কিন্তু একটা গ্যাপ থেকে গেছে। এটা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, জি স্যার। কিভাবে বুঝতে পারলে যে এই আমরা তো প্রতি সেকেন্ডে ডেটাকে রেকর্ড করে যদি করি, তারপরেও মাঝখানে টাইম গ্যাপ থেকে যাচ্ছে কেন? বলো। স্যার প্রতি ক্ষেত্রে গ্যাপটা কি সমান হবে?
হ্যাঁ, হোক, অসুবিধা নাই, হতে পারে সমান। এটা কন্টিনিউয়াস আকারে হবে। আমি মানে বলতেছি কন্টিনিউয়াস টাইমটা কি আর ডিসক্রিট টাইমটা কি, সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। কন্টিনিউয়াস টাইম মানে আমি বারবার বলতেছি যে দুইটা টাইমের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। যেমন আমরা প্রথম সেকেন্ডের যেটা রেকর্ড করি, দ্বিতীয় সেকেন্ডের যদি ডাটা রেকর্ড করি, তাহলে প্রথম সেকেন্ড প্রতি সেকেন্ডেই ডাটা রেকর্ড হচ্ছে, কিন্তু তারপরেও মাঝখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। কেন সেটা আমি বলতে জানতে চাচ্ছি, কেন গ্যাপটা কেন থেকে গেল? কেউ বলতে পারবে? এখানে গ্যাপ থেকে যাচ্ছে এই জন্যে যে আমরা টাইমের ইউনিট কি জানি। টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, তাই কি? দেখুন না, জি স্যার। তাহলে যদি আমরা প্রতি সেকেন্ডে ডেটা রেকর্ড করি, তাহলে একটা সেকেন্ড আর একটা সেকেন্ডের মাঝখানে একটা গ্যাপ আছে, একটা টাইম গ্যাপ আছে না? জি স্যার। সেটা হতে পারে ন্যানো সেকেন্ড, হতে পারে মাইক্রো সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই যে মাঝখানে গ্যাপ থেকে গেল, ওই মুহূর্তে তো একটা ডেটা রেকর্ড করা সম্ভব হতো না। কিন্তু সেই ডেটা কিন্তু আমরা নিই নাই বা রেকর্ড যদি না করি, তাহলে কি হলো, মাঝখানে একটা টাইম গ্যাপ থেকে গেল। মানে প্রতি সেকেন্ডে রেকর্ড হচ্ছে, কিন্তু 1 সেকেন্ড এবং পরের সেকেন্ড এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, টাইমের গ্যাপ আছে। তার মানে এটা কন্টিনিউয়াস টাইম হলো না, ঠিক কিনা? জি স্যার। এখানে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ডেফিনেশন দেওয়া আছে, এ সিগন্যাল ইজ said to be continuous time signal if it is defined for all time t. all time বলতে কি বোঝানো হয়? all time বলতে যে টাইমের মাঝখানে কোন রকম কোনো গ্যাপ থাকবে না, কিন্তু আদতে এটা আসলে সম্ভব নয়। কারণ হলো আমরা যাই চিন্তা করি না কেন, মিলি সেকেন্ড চিন্তা করি বা ন্যানো সেকেন্ড বা সেকেন্ড, এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ থেকে যায়, তাই নাকি? সেই গ্যাপটা হয়তো আমরা খুব খুব ছোট, আমরা ধরতে পারি না, কিন্তু একটা গ্যাপ কিন্তু অবশ্যই থেকে যায়। তো এই জন্য কন্টিনিউয়াস টাইম আমরা শুধু তত্ত্বীয় ভাবে আমরা বলতে পারি কন্টিনিউয়াস টাইম, কিন্তু আসলে কন্টিনিউয়াস টাইম কোনো সিগন্যালকে রেকর্ড করা সম্ভব না। তারপরেও ধরে নেওয়া হয় যে যে সিগন্যালের মাঝখানে টাইম গ্যাপটা খুবই কম, খুবই কম, মানে ন্যানো সেকেন্ড রেঞ্জের ভিতরে, তাহলে আমরা সেটাকে কন্টিনিউয়াস টাইমই বলতে পারি। আর ডিসক্রিট টাইমটা কি? ডিসক্রিট টাইমটা যেমন আগে বললাম যে 1 সেকেন্ড পর 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 আমরা ডেটা রেকর্ড করি, এবং এই যে ডেটা পাওয়া যায়, যে সেট অফ ডেটা বা যে সিগন্যাল, সেটাকে ডিসক্রিট টাইম সিগন্যাল বলা হয়। যেমন এখানে ফিগার দেওয়া আছে, দেখো ফিগারের উপরেরটা দেওয়া আছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আর নিচেরটা দেওয়া আছে ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন নিচেরটা খেয়াল করে দেখো, যে প্রত্যেকটা স্যাম্পল দিয়ে কিন্তু ওই গ্রাফ তৈরি করা হয়েছে, তাই নাকি? জি স্যার। স্যাম্পল মানে হলো ডেটা, এই ডেটাগুলোকে বসানো আছে, দেখো একটা 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 করে সব বসানো আছে, কিন্তু একটা ডেটা এবং আরেকটা ডেটা এর মাঝখানে এবার কিছু গ্যাপ, টাইম গ্যাপ আছে। আমাদের এক্স অ্যাক্সিস বরাবর টাইম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হলো ওই ভ্যালু বা মান বা অ্যাম্পলিটিউড যেটা বলি আমরা। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর টাইম, তাহলে এখানে দেখো যেটা দেওয়া আছে নিচের ফিগারটাতে, যে প্রত্যেকটা স্যাম্পলের মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, বা প্রত্যেকটা যে ডেটা এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। যেহেতু গ্যাপ আছে মাঝখানে, সেহেতু এটা হলো ডিসক্রিট টাইম, মানে ওই যে স্যাম্পল গুলো পাওয়া গেছে বা ডেটা গুলো নেওয়া হয়েছে, সেগুলো ডিসক্রিট ভ্যালুর ডেটা। আর উপরে যে দেখানো আছে, সেখানে দেখা কোনো গ্যাপ নাই, মানে প্রত্যেকটা মুহূর্তের জন্যই ডেটাকে ওখানে রিপ্রেজেন্ট করে দেখানো আছে, মাঝখানে কোনো গ্যাপ নাই। প্রতিটি মুহূর্তের জন্য যে ডেটা
রেকর্ড হয়েছে সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করা আছে এখানে। তো এই জন্য উপরের টাকালে বলা হয়েছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আর নিচেরটাকে বলা হয়েছে ডিসক্রিট টাইম সিগন্যাল। বুঝতে পারছো কি তোমরা? জি স্যার। জি স্যার। তাহলে প্রথমে সিগন্যালটা কি সেটা বুঝতে হবে, তারপরে কন্টিনিউয়াস টাইম কি, ডিসক্রিট টাইম কি, এবং কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল, এটা ডেফিনেশন এক্সাম্পল সহ এটা বুঝতে হবে। কিন্তু পরিষ্কার করে না বুঝলে পরবর্তীতে খুব অসুবিধায় পড়ে যাবে। পরের স্লাইডে আসো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিজিটাল ঘড়ি আর অ্যানালগ ঘড়ি। অ্যানালগ ঘড়ি বলতে এখানে কন্টিনিউয়াস বোঝানো হয়েছে, আর ডিজিটাল যে ঘড়িটা দেখানো আছে একে ডিসক্রিট বোঝানো হয়। এখানে খেয়াল করে দেখো, যেটা ওই ডিজিটাল ঘড়ি, এখানে ঘন্টার কাটা আছে আর মিনিট দেওয়া আছে, তাই নাকি? জি স্যার। এই মিনিট মানে হলো এখন যেটা আছে 9টা 24, এরপরে আসবে 9টা 25, তারপরে 9টা 26, এভাবে এক এক করে মিনিট বাড়তে থাকবে। কিন্তু একটা মিনিট এবং পরের মিনিট এর মাঝখানে কিন্তু অনেক একটা গ্যাপ আছে, 60 সেকেন্ডের 60 সেকেন্ডের গ্যাপ। এটা এটাকে যদি 60 সেকেন্ড না বলে যদি ন্যানো সেকেন্ডে চিন্তা করো, তাহলে হিউজ একটা গ্যাপ আছে এখানে, তাই নাকি? জি স্যার। যেহেতু এখানে গ্যাপ আছে, মাঝখানে একটা সময়ের পার্থক্য আছে, সেজন্য এটা হলো ডিসক্রিট। এই ভ্যালুটা, এই যে 9টা 24, 25, 26, 27, 28, এটা হলো ডিসক্রিট ভ্যালু বা ডিসক্রিট টাইম। আর লেফট সাইডে যে আছে যেটা অ্যানালগ ঘড়ি, এখানে আছে ঘন্টার কাটা, মিনিটের কাটা এবং সেকেন্ডের কাটা। তো সেকেন্ডের কাটা কিন্তু স্মুথলি ঘুরতে থাকে, তাই নাকি? তার মানে এই সেকেন্ডটাকেও আমরা দেখতে পাচ্ছি, শুধু ঘন্টা মিনিট নয়, সেকেন্ডটাও কিন্তু আমাদের ধরা পড়তেছে চোখে। তো এই জন্য আপাতত দৃষ্টিতে এটাকে আমরা কন্টিনিউয়াস টাইম ধরে নিতে পারি, কিন্তু ডান সাইডের যে ঘড়িটা সেখানে আমরা সেকেন্ড বুঝতে পারছি না, শুধু মিনিট আমরা চোখে পড়তেছে, সেকেন্ড গুলোকে আমরা আমাদের আড়ালে থেকে যাচ্ছি। জাস্ট একটা এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে যে কন্টিনিউয়াস টাইমটা কি আর ডিসক্রিট টাইমটা কি। পরের স্লাইড আসুন। এখানে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এখানে বলা আছে কি 1 নম্বর পয়েন্টে, ইন কন্টিনিউয়াস টাইম সিগন্যালস দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কন্টিনিউয়াস। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, কোনটা? শান্তা বলো তো। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা সিগন্যালের ভিতরে এই দুইটা ভেরিয়েবল থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা হলো ডিপেন্ডেন্ট। জি স্যার। কোনটা ইন্ডিপেন্ডেন্ট একটা এবং কোনটা ডিপেন্ডেন্ট? স্যার। স্যার, আমরা যদি হচ্ছে ফাংশনটাকে এভাবে চিন্তা করি যে f of x equal to y, তাহলে x এর মানের f of x পরিবর্তনের সাপেক্ষে y এর মানটা পরিবর্তন হচ্ছে। f of f of x y equal to y যদি চিন্তা করি তাহলে, জি স্যার, তাহলে x এর মানের পরিবর্তনের সাথে সাথে y এর মানটা পরিবর্তন হচ্ছে। তো x টা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট আর y টা হচ্ছে ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে x এর মানের উপর ডিপেন্ড করে। মানে y ডিপেন্ডস অন x, তাই তো? জি স্যার। তাহলে সেক্ষেত্রে যেহেতু y ডিপেন্ডস অন x, সুতরাং y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই নাকি? আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। Very good. জি স্যার। ভেরি গুড। এখানে যে ফিগারটা দেখানো আছে না, এখানে কিন্তু একটা সিগন্যাল দেখানো আছে এক্সাম্পল হিসেবে। এখানে দেখানো আছে, দেখো সিগন্যালটা কি, সিগন্যালের এক্সপ্রেশন কি আছে? x of t equal to x of t equal to cos t, তাই তো? জি স্যার। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনটা? t। এখানে t হলো টাইম, হলো ইন্ডিপেন্ডেন্ট, তাই তো কি? তাই নাকি? টাইম হলো ইন্ডিপেন্ডেন্ট, আর হলো যে এই যে সিগন্যালের যে অ্যাম্প্লিটিউড সেটা হলো ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। ভেরি গুড।
তাহলে বলা আছে কি ইন কন্টিনিউয়াস টাইম সিগন্যালস দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কন্টিনিউয়াস। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে আমি বুঝাচ্ছি যে এখানে এক্ষেত্রে Time. টাইম, এটা হবে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস কি আর ডিসক্রিট কি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। শুধু জি স্যার। কন্টিনিউয়াস মানে এটা কন্টিনিউয়াস মানে হলো মাঝখানে কোনো গ্যাপ থাকে না, গ্যাপ থাকবে না। তাই নাকি? জি স্যার। আর ডিসক্রিট মানে হলো মাঝখানে একটা গ্যাপ থেকে যায়। তো এখানে টাইমকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে এবং বলা হয়েছে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে এটা হবে কন্টিনিউয়াস। 2 নম্বর পয়েন্ট কি বলা আছে? জি স্যার। দে টেক অন ভ্যালুস in the continuous interval a b where a can be minus infinity and b can be infinity। তার মানে কি হলো যে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যে কত কন্টিনিউয়াস ইন্টারভাল বলতে কি বোঝানো হয়েছে যে যে আমরা এটাকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিটের সিগন্যাল এমনটা না। ইন্টারভ্যালটা হবে এমন যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এর মাঝখানে যত সময় আছে একেবারে ক্ষুদ্রতম সময়ের যে ক্ষুদ্রতম অংশ, সেই ক্ষেত্রেও এই ডেটাগুলো নিয়ে কনসিডার করা যদি করা হয় সেটা হবে কন্টিনিউয়াস টাইম। মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি যদি চিন্তা করি, টি এর ভ্যালু হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এর ভিতরে যত টাইম আছে ক্ষুদ্রতম যত টাইম, প্রত্যেকটা টাইমের এগেইনস্টে যদি আমরা ডেটাকে কনসিডার করি তবে সেটা হবে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। বোঝা গেল? জি স্যার। সাইডে আসুন। নেক্সট স্লাইড, ডিসক্রিট টাইম সিগন্যাল। এখানে কি বলা আছে 1 নম্বর পয়েন্টে, discrete time signals are defined only at discrete times and these signals the independent variable takes on only a discrete set of values। বুঝতে পারছো আমি আগে যেটা আলোচনা করলাম যে ডিসক্রিট টাইম মানে হলো যে কন্টিনিউয়াস টাইম না, কন্টিনিউয়াস টাইম না মানে হলো যে দুইটা টাইমের মাঝখানে একটা গ্যাপ থেকে যায়। যেমন আমরা যদি ধরি সেকেন্ড 1 2 3 4 5 বা মিনিট যদি 1 2 3 4 5 এভাবে যদি ধরি তাহলে প্রতি সেকেন্ডের মাঝখানে একটা টাইম গ্যাপ আছে, কিংবা প্রতি একটা মিনিট থেকে আরেকটা মিনিট এর মাঝখানে একটা টাইম গ্যাপ আছে। ওই গ্যাপের সময় যে আহ, যে হলো ডেটা, সেটাকে এখানে কনসিডার করা হয় না। এখানে একটা নির্দিষ্ট সময় পর 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 যে ডেটা পাওয়া যায় সেই ডেটাগুলোকেই কেবল কনসিডার করা হয়। এবং এটার ফলে এটা দিয়ে যে সিগন্যাল আমরা তৈরি করতে পারি সেটা হলো ডিসক্রিট টাইম সিগন্যাল। এবং এক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টাইমের ক্ষেত্রে কি ধরি যে একটা ফাংশন অফ বা এক্স অফ টি যদি কনসিডার করি, তাহলে এই ডিসক্রিট টাইমের ক্ষেত্রে এটা ধরতে হবে এক্স অফ এন। বোঝা গেল? এন হলো আমাদের ডিসক্রিট টাইম আর টি দিয়ে সাধারণত বোঝানো হয় কন্টিনিউয়াস টাইম। তাহলে এই সিগন্যালের ক্ষেত্রে এই টার্মটা টি দিয়ে কন্টিনিউয়াস টাইম বোঝানো হয় আর এন দিয়ে ডিসক্রিট টাইম বোঝানো হয়। ডিসক্রিট টাইম এন দিয়ে, মানে এন হলো এখানে টাইম, কিন্তু এটাকে ডিসক্রিট টাইম বোঝানো হয়। এখন যদি একটা সিগন্যাল থাকে, পাশাপাশি দুটো সিগন্যাল দেওয়া আছে, একটা হলো ফাংশন অফ টি আর ফাংশন অফ এন, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারি বা ধরে নিতে পারি যে ফাংশন অফ টি যেটা সেটা হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আর ফাংশন অফ এন যেটা সেটা হলো ডিসক্রিট টাইম সিগন্যাল। ঠিক আছে? এবং এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল কি দেওয়া আছে দেখো তো, x of n equal to 0.8 to the power n if n is greater or equal to 0।
বোঝা গেল? তাহলে এক্স অফ এন ইকুয়াল টু 0.8 টু দি পাওয়ার এন কখন? যখন এন এর ভ্যালু গ্রেটার দেন 0, 0 গ্রেটার থেকে দেন বড় হবে, 12। 0 থেকে বড় হবে, তখন হবে ফাংশন অফ এন ইকুয়াল টু 0.8 টু দি পাওয়ার এন। আর আদারওয়াইজ বলতে যখন এন এর ভ্যালু 0 থেকে ছোট হবে বা নেগেটিভ হবে, তখন এটা হবে 0, ভ্যালুটা হবে 0। আর এটাকে যদি তুমি ম্যাথমেটিক্স বা ডেটাকে এন এর মান যদি বসাও, তাহলে দেখো কেমন হয়। এন এর মান যদি 0 হয় তাহলে এক্স অফ এন কত হবে? এন এর মান তুমি 0 বসাও, এই ইকুয়েশন দেওয়া আছে, এখানে বসাও, এন এর মান হলো 0। কাগজ কলম আছে তোমাদের হাতে? 1 হবে, হ্যাঁ, 1 জি স্যার, 1, ভেরি গুড, 1 হবে। 1। 1 হবে। তার মানে হলো এক্স অফ এন ইকুয়াল টু 1 ফর এন ইকুয়াল টু 0। তাহলে ফর এন ইকুয়াল টু 1 কত আসবে দেখো তো? ফর এন ইকুয়াল টু 1 0.8। 0.8 0.8, years, 0.8, very good. For n equal to 2, 1.6, হ্যাঁ, 1 for n point, equal to 1 পয়েন্ট আসবে কেন? For n equal to 2, 0.8 to the power 2 কত আসবে তাহলে? 0.64 স্যার। 0.64। হ্যাঁ, এভাবে তোমরা যদি বসাতে থাকো মানগুলো, তাহলে আমরা কি আসলো? প্রথমে আসলো 1, তারপরে 0.8, তারপরে 0.6, এভাবে মানটা আস্তে আস্তে কমতে থাকবে। এখন দেখো এই মানগুলো যে পাওয়া গেল না, এরপরে যদি n ইকুয়াল টু 3 ধরো বা n ইকুয়াল টু 4 ধরো, তাহলে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটা করে পেয়ে যাবে। তার মানে তুমি যেটা পাবে সেটা হলো এই সেট অফ ডেটা পাবে, এবং এই সেট অফ ডেটা যেটা বলতেছি সেটা আসলে সিগন্যাল। বুঝা গেল? আর এখানে আমি n ইকুয়াল টু 1, জি n স্যার। ইকুয়াল টু 0 এটা বলছি এই জন্য যে n ইকুয়াল টু যদি -1 হয় তাহলে সেটা তো 0 আসবেই, ওই বলে দেওয়া আছে এক্সপ্রেশন। ওই যে আদারওয়াইজ 0, এক্স জি অফ স্যার। n ইকুয়াল টু 0 আদারওয়াইজ বলতে যখন n এর ভ্যালু 0 থেকে ছোট হবে, মানে হলো -1, -2, -3 এরকম চলতে থাকলে প্রত্যেকটা জন্য এর মান হবে 0, তাই নাকি? তাহলে যে সেট অফ ডেটাটা তুমি তোমাদের পাবে এখানে, সেটা আসবে এমন যে 0, 0, 0, তারপর হবে 1, তারপরে হলো 0.8, তারপরে আসবে 0.6, এভাবে একটু কমতে থাকবে, 4। তারপরে আবার 0, 0 হতে থাকবে, মানে কমতে 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 একবার 0 কাছাকাছি চলে যাবে, তাই নাকি? তাহলে এইভাবে একটা সেট অফ ডেটা তুমি কিন্তু পেয়ে যাবে এই যে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন দেওয়া আছে এখান থেকে, যদি এন এর মান তুমি বসাও। বোঝা গেল? এখান থেকে আমরা কি পাবো? এক সেট অফ ডেটা পাবো, তাই নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের সিগন্যাল মনে হলো এই সেট অফ ডেটা, এটা হলো সিগন্যাল। আর এটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, গ্রাফে বসাও এই ডেটা এর মানগুলো, তাহলে দেখো ফিগার 1.2.3 যেটা দেখানো আছে এটা তুমি দেখতে পাবে। মানে ওই ডেটাটা বা ওই সিগন্যালটা বা ওই সেট অফ ডেটা গুলোকে যখন গ্রাফে বসাবে, গ্রাফ পেপারে, তখন এরকম একটা ফিগার তৈরি হবে, তাই নাকি? তাহলে এখানে খেয়াল করে দেখো যে এখানে এন এর মান হলো 0, 1, 2, 3, 4, 5 এভাবে। তার মানে 0 এবং 1 এর মাঝখানে কিন্তু অসংখ্য নাম্বার আছে না?
জি স্যার। 0 এবং 1 এর মাঝখানে অসংখ্য নাম্বার আছে। এই এই 0 এবং 1টা আসলে কি এখানে সময়, মানে হলো n, তাই নাকি? জি স্যার। 0 1 2 3 4 এগুলো হচ্ছে সময়, যেটাকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করেছি এখানে। তাহলে 0 এবং 1 হলো সময়, 0 1 2 3 এগুলো হলো সময়। কিন্তু এই 0 1 2 3 4 এর প্রত্যেকটার মাঝখানে কিন্তু মানে অনেক বড় একটা গ্যাপ মানে গ্যাপ আছে, অনেক বেশি সময় এখান থেকে আমরা মিসিং হয়েছে। কারণ 0 এবং 1 থেকে যদি 0 থেকে 1 তুমি যেতে চাও, তার মাঝখানে অসংখ্য ভ্যালুকে তোমাকে বাদ দিতে হয়েছে, সেটাও কিন্তু সময়। তাহলে সেই সময়টা কিন্তু এখানে নাই, এবং এই সময়ের এই রেসপেক্টেও কিন্তু এগুলো এই সময়ের এগেনস্টেও কিন্তু আমরা ডেটা পেতে পারতাম, কিন্তু সেই ডেটাগুলো কিন্তু এখানে নাই। বুঝা গেল? বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে দেখো আমাদের এক্সপ্রেশনটা কি, x of n equal to 0.8 to the power n, তাই নাকি? এখন বলা আছে কি জি স্যার। এটা কখন হবে, যখন n এর মান হবে কখন, যখন n এর মান হবে 0 অথবা 0 থেকে বেশি। এখন 0 অথবা 0 থেকে বেশি, 0 থেকে বেশি মানে কি 0, তারপরে পয়েন্ট 0.0000001, তাই নাকি? সেটা 0 থেকে বেশি। জি স্যার। 0.0000001 সেটা 0 থেকে বেশি, আবার 0.0001 সেটা 0 থেকে বেশি। তার মানে এই 0 থেকে 1 পর্যন্ত পৌঁছাতে গেলে তোমাকে অসংখ্য নাম্বার নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সেগুলো কিন্তু আমরা নিই নাই। এবং সেটা যদি নিতাম আমরা, সেটা নিয়ে যদি আমরা এই x of n equal to 0.8 to the power n এর উপর বসাইতাম, তখনও কিন্তু আমরা একটা ডেটা পেতাম, একটা ভ্যালু পেতাম, তাই নাকি? জি স্যার। কিন্তু সেই ভ্যালুটা কিন্তু আমরা নিই নাই, না নিয়ে আমরা শুধু 0 1 2 3 4 এইভাবে নিয়েছি। তার মানে মাঝখানে কিন্তু আমরা অনেক ডেটাকে আমরা অ্যাভয়েড করে, অনেক সময়কে আমরা অ্যাভয়েড করে গেছি। এই জন্যে এই সিগন্যালটা হলো ডিসক্রিট টাইম সিগন্যাল, কন্টিনিউয়াস নয়। বোঝা গেল কি? জি স্যার। হুম, তাহলে তোমরা কন্টিনিউয়াস টাইম, ডিসক্রিট টাইম নিশ্চয়ই বুঝতে পারছো এখন। জি স্যার। পরেরটাই আসো। এটা তোমরা দেখে নিও, এটা খুব সহজ। ডাটা অ্যাকুইজিশন বলতে ডাটা কিভাবে রেকর্ড করা হয় এবং কম্পিউটারে কিভাবে স্টোর করা হয়, এই ডাটা রেকর্ড এবং স্টোর এই প্রসেসটাকে বলা হয় ডাটা অ্যাকুইজিশন। পরের স্লাইডে আসো। এটা খুব গুরুত্বপূর্ণ, স্যাম্পলিং। এই স্যাম্পলিংটা গুরুত্বপূর্ণ। আজকে এটা পড়াবো না, আমার 11টায় হচ্ছে একাডেমিক কমিটির মিটিং। তো আমি আজকে এই পর্যন্তই কথা বললাম। এই স্যাম্পলিংটা খুবই গুরুত্বপূর্ণ। কেন স্যাম্পলিং করতে হয়, স্যাম্পলিং এর সুবিধা কি, সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। পরের ক্লাস কালকে করতে পারবে সিদ্দিক? স্যার কালকে বোধহয় করা যাবে না। কালকে কি ফাঁকা নাই? স্যার না কালকে স্যার, অলরেডি 2টা শিডিউল আছে ক্লাস। আচ্ছা। কখন ক্লাস আছে সকালে? সকালে কাল কখন ক্লাস তোমাদের? স্যার আমি আপনাকে টাইমটা জানিয়ে দিব। 11টায় একটা, আরেকটা 12টার দিকেই নাকি? আরেকটা বোধহয় 12টায়। তুমি টাইমটা আমাকে জানাও, যদি সম্ভব হয় কাল 10টায় নেবো। হ্যাঁ, জি স্যার। আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করছি। আচ্ছা।